চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী জাহিদ অন্তু। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আপনি রোমান্টিক গানের একজন সঙ্গীত শিল্পী। সো গানের সাথে আপনার যাত্রাটা শুরু হয়েছিল কিভাবে, এবং এই যে অনেকের ধারণাই যে আপনি রোমান্টিক সঙ্গীত শিল্পী, এই ধারণাটা কিভাবে জন্মাচ্ছে তাদের মাঝে? আমার গানের এই ক্যারিয়ার শুরু হয় একদম ছোটোবেলা থেকেই। অ্যান্ড এই যে ধারণাটা মানুষের, হয়তো ওই রকমের গান তাদের পছন্দ আমার গলায়। আই থিঙ্ক ওই জন্যই তারা আর কি পছন্দ করে যে রোমান্টিক টাইপের আর্টিস্ট আমি। আচ্ছা, এবং গানের ভালো লাগাটা আপনার শুরু হয়েছিল কিভাবে, যে গান আমি সঙ্গীত শিল্পী হব, এই চিন্তাটা বা চিন্তা ভাবনা মাথায় কিভাবে এসেছে? আসলে চিন্তা ভাবনা কখনোই আসেনি যে সঙ্গীত শিল্পী হব, আমার ভালো লাগে গান গাইতে, তাই আর কি গান গাওয়া হয় এরকম। আচ্ছা, পরিবারের কি আরও কেউ গান করেন, নাকি শুধু আপনি এই প্রথম সঙ্গীত জগতে আসা? না, আমার ফ্যামিলিতে কেউ গান করে না, বাট ওনারা অনেক সাপোর্ট করে আমাকে। আচ্ছা, গান শিখেছেন কোথায়, ওস্তাদ কারা ছিলেন? আমি গান শিখেছি একদম ছোটোবেলাতে বগুড়াতেই। আমার টিচাররা বগুড়াতেই ছিল। মুক্তার স্যার ছিল, লায়লা ম্যাম ছিল, পুতুল ম্যাম ছিল, 6-7 জন টিচার ছিল আমার। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আমাদের গল্পগুলো গানটি একটু শুনতে চাই। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতানো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো, আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতানো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো, আমাদের গল্পগুলো একলা থেকে আকাশ ছোঁয়া, আসমানি রং মাখতো জাদুর ছড়ি দিয়ে। বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুপটি করে, বলে নাকি ঘর বানাবে রংধনুদের নিয়ে। আমাদের গল্পগুলো, আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করে, নিজেদের মন ভাঙবো নিজেই নেব জুড়ে। জীবনের নতুন বানান লিখবো দুজনা জীবনে, প্রেমের রোজ শব্দ বসু খাম খেয়ালির সুরে। আমাদের গল্পগুলো, আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল ভোরে, তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে। একতলা জাহাজ বাড়ি, সেখান থেকেই ঝর্ণা শুরু, কথা ছিল দুজন মিলে স্বপ্ন দেখবো তাতে। আমাদের গল্পগুলো। বাহ, চমৎকার, অসাধারণ গেয়েছেন, খুব সুন্দর একটি গান শুনেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা জানি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গান নিয়ে পড়াশোনা করছেন। সো গানের প্রতি ভালোবাসা থেকেই কি গান নিয়ে পড়াশোনা করা, নাকি আসলে চান্স পাওয়ার কারণে সুবাদে সেখানে পড়াশোনা করা? 3টা ইউনিভার্সিটিতে চান্স হয়েছিল, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, লাস্টে ঢাকা হয়েছে। তো জাহাঙ্গীরনগরে অ্যানথ্রোপোলজি ছিল, বাট পরে যখন আর কি ঢাকা ইউনিভার্সিটিতে মিউজিক আসছে, তখন অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির জন্য যাওয়া, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, এরকম পছন্দের জিনিসও আছে, সেই সাথে পড়াশোনাটাও হয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গান নিয়ে পড়াশোনা করছেন, বন্ধু বান্ধব তো সার্কেলটা অনেক বড়, বন্ধুরা কি ধরনের গান শুনতে পছন্দ করেন আপনার থেকে? ওরা হিন্দি গান শোনে আমার কাছে বেশি, ম্যাক্সিমাম টাইম। আচ্ছা, আপনার এখন পর্যন্ত মৌলিক গান রয়েছে 7 থেকে 8টি, সেই গানগুলো কি ধরনের এবং গীতিকার সুরকার কারা ছিলেন? আমি নিজেই সুর করি, গান করি এরকম। আর আমার সুর করা গান করা আছে 4-5টার মতো, যেগুলো আমি সম্পূর্ণটা করেছি, সুর, লেখা, গান গাওয়া। আর বাদবাকি এখন যে কাজগুলো করছি, বিভিন্ন লিরিসিস্ট যারা লিরিক্স লিখছেন, ওনারাই বেসিক্যালি আমাকে লিরিক্স দিচ্ছেন, তারপর
অন্য সুরকার সুর করে দিচ্ছেন, আমি জাস্ট এখন ভোকাল দিচ্ছি এরকম। আচ্ছা, এরকম কখনো হতে পারে যে গান থেকে হয়তো বা যখন একটু বয়স হয়ে যাবে গান থেকে সরে গিয়ে তখন গীতিকার বা সুরকার হয়ে যাবেন কিনা? তখন ব্যবসায়ী হয়ে যাব। আচ্ছা, গানের সাথে পথ চলাটা কত দূরে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে? যতদিন গাইতে পারবো। আচ্ছা, কেউ তোমাকে এতটা ভালোবাসেনি, আপনার একটি বেশ পপুলার একটি গান এবং এই গানটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন, তো এই গানটির সুরকার এবং গীতিকার কে এবং গানের পিছনে স্টোরিটা আমরা একটু জানতে চাই। এই গানটার সম্পূর্ণ ক্রেডিট আমারই, গান লেখা, সুর করা, গাওয়া। এই গানটা বেসিক্যালি প্রবীর রয় চৌধুরী ভাইয়ের একটা নাটকে গান করা, তবুও ভালোবাসি নাটকের। এখানে তৌসিফ ভাই আর তানজিন তিশা আপু ছিল। তো ওই নাটকের একটা মোমেন্ট ছিল এরকম যে ছেলেটা কনফেস করতে পারছে না যে ওকে পছন্দ করে, তো ওই জায়গায় আমাকে প্লট জাস্ট বলা ছিল আর ওই রকম তারপরে লেখা সুর করা, তারপর গানটি গাওয়া। আচ্ছা, সেই গানটির দুটি লাইন শুনতে চাই। কেউ তোমাকে এতটা ভালোবাসে, তুমি কি জানো নাকি জানাতে হবে? কেউ তোমাকে এতটা ভালোবাসে, তুমি কি জানো নাকি জানাতে হবে? এই শহরে মিথ্যে কথার ভিড়ে আমার সোজা সাপটা কথাগুলো মুখ থুবড়ে পড়ে, তবু তোমাকে বলে দেব এই ভেবে কত রাত জেগে থাকি চোখ বুজে। কেউ তোমাকে এতটা ভালোবাসে, তুমি কি জানো নাকি জানাতে হবে? ওয়াও, আপনার 10 থেকে 12টি মিউজিক ভিডিও রয়েছে, সেগুলো কোথায় রিলিজ হয়েছে? আমার ইউটিউব চ্যানেলেই ম্যাক্সিমাম আপলোড করা, আর বেশ কয়েকটা চ্যানেলের সাথে কাজ করা হয়েছে বিভিন্ন প্রোডাকশন হাউসের সাথে, তো ওখান থেকে 3-4টার মতো আছে, আর বাদ বাকি সব আমার অ্যাকাউন্টে। আমরা জানি কিন্তু আপনি একটি রিয়েলিটি শোতেও গিয়েছিলেন গানের প্রতিযোগিতায়, সেখানে আপনার অভিজ্ঞতা কেমন এবং সেই জার্নিটা আপনার লাইফে কতটা টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছে? আমার লাইফের একদমই ভিন্ন একটা অভিজ্ঞতা এটা, যে কোনো রিয়েলিটি শোতে গিয়ে চ্যাম্পিয়ন হওয়া। আমি ATN বাংলাতে ছিলাম আগে, তো সামহাউ আমরা দেখেছি সেখানে আপনাকে আগামী তারকাতে ছিলেন। সো মেবি আই ওয়াজ ইন টপ 30। তো RTV যে ব্যাপারটা, এইটাতে আমি প্রথমে যাওয়ার পর থেকেই বলছিলাম যে হ্যাঁ আমি চ্যাম্পিয়ন হবো, এরকম একটা, মানে আমি যাওয়ার পর থেকে হ্যাঁ এটা বলছিলাম, বিশ্বাস জাস্ট আমার মধ্যে না, আমি মানুষদের বলছিলাম। ইভেন এটা কি ওভার কনফিডেন্স ছিল কি কিছুটা? আমাকে প্রথম সেকেন্ড রাউন্ডে বলেছিল ইমন শাহ স্যার, আমাদের জাজ, যে তুমি একটু ওভার কনফিডেন্ট। তো আমার কাছে মনে হয়নি, কারণ আমার মনে হচ্ছিল যে হ্যাঁ এখানে নিজের মধ্যে একটা বিশ্বাস হ্যাঁ যে আমিই হব এরকম। সো আমি আমার মতো করে ট্রাই করেছি এন্ড ফাইনালি। তাহলে তো হওয়ার পরে কোনো অনুভূতি কাজ করার কথা না, কারণ আপনি আগে থেকেই জানতেন যে আপনার মাইন্ড সেটআপ ছিল যে আমি চ্যাম্পিয়ন হব। মনে জানতাম, বাট ভয় ছিল, সবকিছু তার আমার হাতে নেই, আমি তো জাস্ট গান গাইতে পারি, গান গেয়েছি আমার মতো। এই অল্প বয়সে আপনি নতুন প্রজন্মের মধ্যে কিন্তু বেশ ভালো গান করছেন এবং দর্শকদের ভক্তরা কিন্তু আপনাকে অনেক বেশি পছন্দ করে এবং আপনার লেডি ভক্ত অনেক রয়েছে, মানে মেয়ে ভক্ত অনেক রয়েছে। সেই ভক্তদেরকে কিভাবে সামলানো হয়, কখনো কোনো প্রপোজাল আসে কিনা, বা সেগুলোকে ট্যাকেল দেওয়াটা কখনো ডিফিকাল্ট হয়ে যায় কিনা? আমার কাছে যে প্রপোজালগুলো আসে বা যাই আসুক, আমি ওটাকে খুবই পজিটিভ ওয়েতে নিই, কারণ মানুষ ভালোবাসতেই পারে আর ভালোবাসে। ভয়েস খুবই অ্যাট্রাকটিভ একটা বিষয়। সো আমার মনে হয় যে ওইটা শুনে যখন কেউ ভালোবাসছে তাকে আর খারাপভাবে কি বলবো বা ইগনোর কি করব। আমি নর্মালি আমার মতো করেই বলি যে এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক যে কারো প্রেমে পড়া, কারো ভয়েস শুনে। আচ্ছা, আপনার প্রেমে তো অনেকেই পড়েছে, আপনি কারো প্রেমে পড়েছেন কিনা বা প্রেম করছেন কিনা? না, আমার মনে হয় আপনি প্রেম করছেন গানের সাথে। গানের সাথে। আচ্ছা,
এবার আপনার একটি মিউজিক ভিডিও আমরা দর্শকদেরকে দেখাতে চাই, কোন মিউজিক ভিডিওটি আপনি দেখাতে চান? আমার ডিসেম্বর নিয়ে একটা গান ছিল বেসিক্যালি, এই ডিসেম্বরে প্রেম হতেও পারে, সো ওটা আমি গত বছর রিলিজ করেছিলাম। সঙ্গীত চর্চার যে বিষয়টি, অবশ্যই আপনি গানের সাথে রিলেটেড বিষয়ে পড়াশোনা করছেন, গান চর্চা তো আছেই, সেই সাথে রেগুলার রুটিন অনুযায়ী কি কোনো সকালে রেওয়াজ বা সেইভাবে কি গান চর্চা করা হয় কিনা? রেওয়াজ বলতে আমি সবসময় স্ট্যান্ডিং প্র্যাকটিসটা করি, যেটা টিচাররা বলেছে যেন মানে লং টার্মের জন্য এটা খুবই ইফেক্টিভ, তো আমি স্ট্যান্ডিং প্র্যাকটিসটা করি রেগুলারই। আর এছাড়া খুব রেওয়াজ যে করা হয় এরকম না, আমি আমার গিটার নিয়ে সারাদিন রুমের মধ্যে যতক্ষণ সময় পাই আমি বসে বসে গান গাই। আই থিঙ্ক ওইটাই সব থেকে ভালো রেওয়াজ আমার মনে হয়। আচ্ছা, শিক্ষকরা তো একটি উপদেশ দিয়েছেনই, আর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি কি ধরনের টিপস দিয়ে থাকেন? হ্যাঁ, এটা আমার বিশ্ববিদ্যালয়ের টিচাররাই বলেছে যে স্ট্যান্ডিং প্র্যাকটিসটা করতে, যেন 40-50 বছর বয়সেও গলাটা ঠিক থাকে। তো আর আমি যাদের অ্যাজ এ টিচার পেয়েছি সবাই বাংলাদেশের একদম সব গণ্যমান্য মানুষজন, সো ওনাদের থেকে যতটুকুই পাই ওটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা, গান নিয়ে আর ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটি তো বলছিলেনই, যতদিন বেঁচে আছি গান করতে চাই। আগামী 10-15 বছর পর জাহিদ অন্তু নিজেকে কোথায় দেখতে চায়? অনেকগুলো ইন্টারভিউ বলেছি আমার বলিউডে কাজ করার খুব ইচ্ছা। আচ্ছা, শুরুর দিকে কার গান দেখে আপনি মুগ্ধ হয়ে গানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন? শুরুর দিকে বেসিক্যালি একটা চ্যানেল দেখতাম সঙ্গীত বাংলা, ওখানে ভারতীয় গানগুলো শুনতাম খুব বেশি। বাংলা ছবি এত দেখা হয়নি ওই সময়, যা ছবি দেখতাম কলকাতায় বেশ যে ছবিগুলো হতো ওখানেই যে গানগুলো শুনতাম আর কি। স্পেসিফিক কেউ ছিল না যে তার গান শুনে। তবে আমি যখন থেকে আর কি ক্লাস 5-6 হবে হয়তো, আমাকে যিনি পড়াতেন বাসায় হোম টিউটর, উনি আতিফ আসলামের প্রচুর গান শুনতেন। আমি ওই সময় থেকেই আতিফ আসলাম স্যারের গানগুলো শুনতাম বেশি। আচ্ছা, গানের পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কারা জুগিয়েছেন আপনার জীবনে? ফ্যামিলি বলবো, আমার ফ্যামিলি আমাকে কখনোই মানে ডিসকারেজ করেনি, সবসময় সাপোর্ট করেছে, যাই হোক সাপোর্ট করেছে সবসময়। আমরা তো জানি অবসর সময়ে মানুষ গান শুনতে পছন্দ করে, তো সঙ্গীত শিল্পীদের আসলে অবসর সময় কি নিজের গানই শোনা হয় নাকি অন্য কোনো শিল্পীর গান শোনা হয়? আমার যে আনরিলিজড গানগুলো থাকে ওগুলো আমি প্রচুর শুনি। আচ্ছা, আর নর্মালি আমার পছন্দ লগ্নচিত্তে আমার গানগুলো শুনি আমি কলকাতায়। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আমরা দেখি যে 80-90 দশকের যে গানগুলো সেগুলো কিন্তু আমরা এখনো শুনি, এবং এখন যে রিসেন্ট গানগুলো তৈরি হচ্ছে সেই গানগুলো কিন্তু ট্রেন্ডি ওয়েতে একটা ঢেউয়ে ভাসছে, এবং আমরা টিকটক, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে দেখছি এবং ভাইরাল হচ্ছে। এবং ভাইরাল কথাটা বলার কারণই হচ্ছে কারণ আমরা দেখছি যে গানগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে, কিন্তু কিছুদিন পর সেই গানগুলো কিন্তু আবার হারিয়ে যাচ্ছে। কিন্তু 80-90 দশকের যে গানগুলো আমরা কিন্তু এখনো শুনছি, নতুন করে রিমেক হচ্ছে এবং বিভিন্ন স্টাইলে গানগুলো আমরা বিভিন্ন আঙ্গিকে আমরা গানগুলো নতুন করে পাচ্ছি। তো আমাদের মাঝে কি নতুন করে সেই গানগুলো তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে যে আমরা এই গানগুলো হয়তো বা আগামী 20-25 বছর পর আবার নতুন করে শুনবো, যেরকম আমরা 80-90 দশকের গানগুলো শুনে থাকি? আসলে গানটা এখন কমার্শিয়ালি চিন্তা ভাবনা করে সবাই আর কি, যারাই গান করছে
খুব সম্ভবত কমার্শিয়ালি চিন্তা করেই এরকম গান বানানো হয় যেন সেটা ভাইরাল হয় বা সেটা থেকে কিছু আর্ন করতে পারে। এরকম গান খুবই কম বানানো হয় যারা নিজের জন্য গান বানায়। এই 80-90-এর গানগুলো এগুলো সব নিজের জন্যই বানানো ছিল খুব সম্ভবত, বা খুবই ভালোবাসা থেকে গান বানানো ছিল। এখন অর্থের পেছনে দৌড়াতে গিয়ে দেখা যায় যে কোয়ালিটি মেনটেন করে না। দ্যাটস ওয়াই 20 বছর পর বা 25 বছর পরে এই গানগুলো আর খুঁজে পাওয়া যায় না, কিছুদিন পরেই হারিয়ে যায়। অ্যান্ড ওই গানগুলো থাকে কারণ ওই গানগুলো একটা লেখক যখন লেখে বা গায়ক যখন গায় অনেকটা বাচ্চার মতো করেই আদর করে জিনিসটাকে। আচ্ছা, যেহেতু আপনার মৌলিক গান আছে 7 থেকে 8টি, সেই গানগুলোর সংখ্যা কিন্তু কম, এটার কারণ কি আসলে কোয়ান্টিটি বেশি কমের কারণ কি কোয়ালিটি মেনটেন করার জন্য, নাকি আসলে আপনার সময় সুযোগ হওয়ার কারণে হয়তো বা হয়ে ওঠেনি? সময় সুযোগ না, আমি লিখতে অনেক সময় নিই, আমি ওয়ার্ড বারবার রিপ্লেস করি। কোয়ালিটিটা মেনটেন করতে চান? কোয়ালিটিটা ঠিকঠাক, কোয়ান্টিটি ওটা হয়ে যাবে। যেহেতু আমি নিজের গান ছাড়া বিভিন্ন প্রডিউসাররা যারা এখন অফার করছে সিনেমাতে গাওয়ার জন্য, তারপরে নাটকে গাওয়ার জন্য, তো এই গানগুলো হয় কি ওনারা লেখক ও ওনাদেরই থাকে, আমার জাস্ট ভোকাল দিতে হয়। বাট আমি যেগুলো আমি নিজে লিখছি, নিজে সুর করছি, এগুলোতে আমার প্রচুর সময় লাগে, এই গানগুলো খুবই কম হয়। আচ্ছা, প্লেব্যাক করা হয়েছে কিনা? না, হয়নি, তবে কথা হচ্ছে এখন। আচ্ছা, আমরা আশা করছি অবশ্যই আমরা সামনে প্লেব্যাক পাবো। মৌলিক গান থাকাটা কতটুকু জরুরি একজন শিল্পীর জন্য? আর্টিস্টরা বেসিক্যালি যারা ভোকাল আর্টিস্ট, ওনারা বেঁচেই থাকে তাদের মৌলিক কাজের মাধ্যমে। নিজের কাজ ছাড়া আমার খুব মানে যতদূর মনে হয় যে এমন কেউই নেই যারা কভার গান করে এই পর্যন্ত স্মরণীয় হয়েছে বা অমরত্ব লাভ করেছে। তো একজন আর্টিস্টের অবভিয়াসলি মৌলিক গান থাকতেই হবে, থাকা উচিত। আচ্ছা, আপনার যে ভয়েসটি এটি কিন্তু একটু সফট, স্যাড, রোমান্টিক টাইপেরই কিন্তু গানগুলো বেশি শুনতেও ভাল লাগে এবং আপনিও স্বতঃস্ফূর্তভাবে গান। কখনো কি একটু ডিফারেন্ট প্যাটার্নে যাওয়ার ইচ্ছে আছে কিনা? হ্যাঁ, আমি নিজেকে অনেকভাবে ট্রাই করছি, অনেকগুলো ওয়েতে। যেমন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফোক নিয়ে পড়ছি। আচ্ছা, আমার টিচাররাও আমাকে অনেকবার বলেছে যে তুমি নজরুল নাও, বিকজ তোমার ভয়েস ওই রকম, ভয়েস টেক্সচার আলাদা। বাট আমার মনে হয় যে না থাক, আমি তো আমার ভোকাল তো এইরকমই, বাই বর্ন এইরকম। সো আমি এখন নতুন কিছু ট্রাই করি। আমি ফোক নিচ্ছি, আর একটা মিথ্যা বলবো না যে ফোক একটু পড়তে কম হয়। আচ্ছা, ফাঁকিবাজ। হ্যাঁ, একটু একাডেমিক টাইম যেন কম লাগে আর কি, ওই জন্য ফোক নেয় অনেকটা, আর নিজের ভোকালকে আর কি ভেঙে নতুন একটা রূপ দেওয়া এইরকম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ। আর এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সাথে আরও কাজ হবে আমার ফিউচারে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।